সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জি টিভির ঈদ স্পেশাল প্রোগ্রাম হিরোন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। সো আজকে আমার নায়িকা, আমারই নায়িকা, আমার সিনেমার নায়িকা ববি হক, এবং ওর ফেসবুকের নামটাও ডিফারেন্ট, আবার পেজের নামটাও ডিফারেন্ট। সো আমরা আগে কথা বলবো ববির সাথে, তারপর আরও অনেক গল্প হবে। ববি, ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমার কাছে মনে হয় যে আজকের এই ঈদের স্পেশাল প্রোগ্রামে তোমাকে গেস্ট করে আজকে যে গল্প করছি এটা আরো অনেক বেশি মানে রাজকীয়ভাবে আনা উচিত ছিল, তাহলে আরো ভালো হতো। মানে একজন ইন্টারপোলের এজেন্ট। রাইট রাইট, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হ্যাঁ, সো আমি অলওয়েজ কেয়ারফুল থাকি। তো ঈদ মানে একদম ঈদের প্রোগ্রাম, মানে কেমন যায় ঈদ? ঈদ তো একটা খুশির দিন, আসলে ঈদটা ভালোই যায়। তার উপর যদি সিনেমা থাকে তাহলে তো বলাই। তো এই যে ছবি রিলিজ, তারপরে কোরবানির ঈদ, বছর শেষে আমরা দেখি যে এখন দর্শকরা ঈদের জন্য বসে থাকে, কখন ঈদ আসবে, কখন হলমুখী হবে, কখন তার পছন্দের নায়ক নায়িকা সিনেমা দেখবে। সো তোমার প্রথম কবে ঈদের ছবি রিলিজ হয়েছিল? আই থিঙ্ক আমার থার্ড ছবিটা ঈদ রিলিজ ছিল। থার্ড ছবি সেটা হচ্ছে 2013-এর কোরবানির ঈদ। সো তখন ফিলিংসটা কেমন ছিল? মানে ভয়ঙ্কর সুন্দর ছিল। আচ্ছা, মানে কি, মানে কোন জিনিসটা তোমার মধ্যে নার্ভাসনেস বা এক্সাইটমেন্ট, কি কারণে? এক্সাইটমেন্ট ছিল এন্ড টেনশন ছিল যে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে। যদিও ফার্স্ট দুইটা ছবি খুব ভালোভাবে অ্যাকসেপ্টেবল ছিল, তারপরও ঈদের সময় তো অন্যরকম ব্যাপার। আমি তো একটু বোরখা পরে দেখতে গেলাম যে অডিয়েন্স কি আমাকে গালি দেয় নাকি আমার মানে আমাকে অ্যাপ্রিশিয়েট করে। সো আমি আই থিঙ্ক বিরতির একটু আগে ঢুকেছি, ফার্স্ট থেকে ঢুকি নাই। মানে যখন শুনেছি যে ভালো হচ্ছে তখন ভয়টা কেটে গেছে, নার্ভাসনেসটা কেটে গেছে। একদমই ঢুকে একটা গান ছিল, ওই থার্ড ছবিটা ছিল মালিক আফসারি ভাইয়ের ফুল অ্যান্ড ফাইনাল। সাকিব আর আমার ফার্স্ট ছবি ছিল। সো একটা রোমান্টিক গান ছিল, কিচ্ছু শুনি নাই আমি, নাথিং, বিকজ সবাই এত শাউট করছিল, এত শীষ বাজাচ্ছিল, কিচ্ছু শুনি নাই আমি। তো দে আর এনজয়িং আ লট। এই যে মনে করো শীষ বাজানোর কথাটা বললে, এটা তো আমি আসবো আরো পরে, বাট ঈদের যে ছবির আমাদের দেশের এখন যে ছবি রিলিজ হচ্ছে সব ছবি ঈদ কেন্দ্রিক, এবং মানে প্রত্যেকটা হিরো, প্রত্যেকটা হিরোইন বা প্রত্যেকটা প্রডিউসার, প্রত্যেকটা ডিরেক্টর তারা ওয়েট করে আসলে ঈদের ছবি রিলিজের জন্য। তো এই জিনিসটা তো আসলে আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি হচ্ছে। আমি যদি মানে হল মালিকদের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তারা তো আসলে বছরব্যাপী অনেক বড় একটা, যেগুলো সিঙ্গেল স্ক্রিনের যে হল, মানে তুমি জানো যেগুলো এমনও আছে 1200-1800 সিটিং অ্যারেঞ্জমেন্টের হল, তো তারা আসলে অনেক স্পেস নিয়ে মানে বছরব্যাপী বিজনেস করতে পারছে না। আমরা কিন্তু আগে অনেক বড় সময় নিয়ে শুক্রবারে, এটা বড় একটা ক্রাইসিস আসলে ইন্ডাস্ট্রির জন্য। আমার মনে হয় যে এটা কিন্তু শুধু ইন্ডাস্ট্রির দোষে এটা হচ্ছে বা আমাদের জন্য বা ফিল্মের জন্য এটা না, এটা না পুরো একটা দেশের ব্যবস্থাটাই এবং যে অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে। মানুষ যখন খুব ভালো থাকে, খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করে, তখনই কিন্তু মানুষ এক্সট্রা খরচ করে, এবং মানে নিডটা যখন ফুলফিল হয়ে যায়, আমার যে প্রাইম নিড, আফটার দ্যাট আমি এন্টারটেইনমেন্ট খুঁজতে যাই, ফিল্ম, স্পোর্টস, তাই না? সেটাও কি আবার যেমন দর্শকদের জায়গা থেকেও কিন্তু আছে যে আমরা বছরব্যাপী ভালো ভালো ছবি পাই না, এটাও কিন্তু আমি সেটা, আমার পয়েন্টটাই হচ্ছে এটা যে এই প্র্যাকটিসটা তো আগে ছিল না। এভরি ফ্রাইডেতে ফিল্ম ছিল, অ্যান্ড আফটার দ্যাট আমিও যখন ইন্ডাস্ট্রিতে এসেছি, পয়লা বৈশাখ ছিল, ভ্যালেন্টাইন ডে ছিল, আর অনেকগুলো অকেশন ছিল, অনেক অকেশন আমাদের ছবি ছিল আগে। তখন মানে এই ঈদের ছবিটা একটু বড় ছিল, বাট ঈদের ছাড়াও কিন্তু বড় বড় ছবি ছিল। বাট আমি বললাম না, দেশের ব্যবস্থা মানে সবকিছু চেঞ্জ আসছে, দ্যাটস ওয়াই সিনেমার এই চেঞ্জটা আসছে। এটা আসলে শুধুমাত্র সিনেমার জন্য চেঞ্জ না। আমরা তো যেই জিনিসটা চাই যে সারা বছর ব্যাপী চলুক, এবং অবশ্যই এটা তো ম্যান্ডেটরি, আদারওয়াইজ একটা ইন্ডাস্ট্রি কিভাবে সার্ভাইভ করবে। আর সিনেপ্লেক্স গুলোতে এখন ঈদের ছবিগুলো অনেক মানে মানুষ দেখছে, এবং ব্যাপারটা হচ্ছে আমি দেখি যে ঈদের সময় একদম 11th আওয়ারে এসে অনেক ছবির কিন্তু সেন্সর হয়, অনেক ছবির প্রমোশন হয় না, বাট তারপরেও মানুষ কিন্তু প্রমোশন ছাড়াই কিন্তু হলে গিয়ে ছবি দেখে। কারণ আসলে মানুষের তো একটা পজিটিভ এন্টারটেইনমেন্ট লাইফে খুব দরকার। আমি জব করব, আর্ন করব, মানে এটা কেমন যে আমার কোনো
প্রপার এন্টারটেনমেন্ট নাই। এটা আসলে ফিল্ম অ্যান্ড স্পোর্টস এই দুইটা কিন্তু খুবই পজিটিভ একটা এন্টারটেনমেন্ট মানুষের জীবনে। সো এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি জানি না কেন আমাদের দেশে স্পেশালি এটা নিয়ে আসলে ওরকম ভাববার জায়গাটা কম, ভাবে যে এটা হচ্ছে একটা এক্সট্রা কোনো কিছু। করণীয় কি মনে করো তুমি তো মানে হয় না যে তুমি যদি তোমার প্রবলেমটা বোঝো সেক্ষেত্রে সলিউশনটা একটা ট্রাই করবে। আমি তো একটা ছোট মানুষ, আমি এটার প্রবলেমটা আমি বলছি, বাট এটা করার জন্য আসলে অনেক বড়ভাবে ভাবতে হবে, সবাইকে মিলেমিশে এটার জন্য কাজ করতে হবে, কারণ আমাদের ট্রানজেকশন পিরিয়ডটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আফটার কোভিড, তাই না? এই চেঞ্জেসটা কিন্তু আফটার কোভিড থেকে আমরা লক্ষ্য করছি যে মানুষ একটু নেটফ্লিক্স বা অন্য যে ওটিটি প্ল্যাটফর্ম বা মানে হলে গিয়ে কষ্ট করে জ্যাম ঠেলে গিয়ে টাকা খরচ করে টিকিট কেটে দেখার যে প্রবণতা, এটা অন্য টাইমে ছিল। এখন হচ্ছে ঈদের সময়টা ভাবে যে আচ্ছা ঈদের সময় বন্ধ থাকছে বা এক্সট্রা আমি একটু খরচ করব, টাইম স্পেন্ড করব, গুড টাইম স্পেন্ড করব, যেটা আসলে মানুষের উইকেন্ডে করা উচিত। এভরি উইকেন্ডে মানুষের একটা গুড টাইম দরকার, আদারওয়াইজ মানুষ না ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। বা যেমন আমরা অনেক ঘটনা শুনি না, মস্তিষ্ক বিকৃত হয়ে মানুষ কি করে, রেপ বাড়ছে বা চুরি ছিনতাই আর অনেক কিছু বাড়ছে। তো এটার কিন্তু এটার একটা সাইড ইফেক্ট অফকোর্স। আমি কি শুধু চাকরি করব, আর্ন করব এন্ড খাবো দাবো আবার ঘুমাবো, আবার এটা তো রোবোটিক হয়ে যায়। এন্ড আফটার সাম টাইম মানুষ কিন্তু খুব বিকৃত একটা এটা হয় না, এটা আসলে হয় না যতই ক্রাইসিস থাকে। মানে এগুলো তো আছে, আমি আরো টপিক নিয়ে আলাপ করবো, তার মধ্যে ঈদের টপিকে চলে যাই যে ববি নিজের জন্য কি রান্না করে ঈদের দিন স্পেশাল? হ্যাঁ, নিজের জন্য। হয় না যে আমি সারা বছর ব্যাপী রান্না করতে পারি না, ঈদের সময় একটা রান্না করি। না, আমার রান্না করার ইচ্ছাটা হয় যখন কাউকে আমি খাওয়াবো। আমার মনে হয় যে কেউ আমাকে রান্না করে দিবে, আমি খাবো। এটা নিজের জন্য স্পেশালি আমার মনে হয় না সালাদ বা জুস ছাড়া। না, ঈদের দিন একদম আমি ঈদের দিনের গল্প বলছি। ঈদের দিন হচ্ছে আমার কাউকে করে খাওয়াতে, কেউ আসবে, এবার তো আন্টিও নেই, আন্টি হজে। হ্যাঁ, সো নো দ্যাট, এন্ড আমার বোনরাও নাই, লাস্ট ঈদে ছিল। তো হ্যাঁ, একা একা, বাট আমার যারা কাজিনরা আছে যারা আসে ওদের জন্য রান্না করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, আন্টি তো অলওয়েজ মানে প্রত্যেকটা মাতা সন্তানকে অনেক মজার মজার খাবার রান্না করে এবং সব খাবারই অনেক মজার। তো তোমার কোন খাবার মানে আন্টি অনেক পছন্দ করে? আমার হ্যাঁ, এইটা আই ডোন্ট নো। লাস্ট কবে রান্নাঘরের দিকে মুখ করে আসলে আমি না রুমের যে ডাইনিং টেবিলে ইয়ে ছিল, গ্লাস বা মগ ছিল, সো ওই মগটা কোনো কারণে বুয়া বা কেউ গিয়ে রান্নাঘরে নিয়ে রাখছে, সো ওইখানের জন্য যাওয়ার জন্য হলো কবে লাস্ট কফি করে খাওয়াই। এন্ড আসলে ওরকম প্রয়োজন পড়ে না যে মানে কুক আছে ইয়ে আছে, বাট আমার বাবা যখন বেঁচে ছিল আমার ইচ্ছা করতো যে বাবাকে একটু স্পেশাল কিছু খাওয়াই নিজে করে, এন্ড বাবা খুব এপ্রিশিয়েট করতো। আমার মনে হয় যতটা ভালো হতো তার থেকে বেশি এপ্রিশিয়েট করতো, ওইটা একটা ইয়ে ছিল। আর আমার বোনের বাচ্চাদের জন্য আমার করতে খুব ভালো লাগে। না, কিন্তু কথা কিন্তু মানে আমার মনে হয় যে আমরা আজকে ঈদের স্পেশাল প্রোগ্রাম মনে হচ্ছে যে আমরা কোনো অন্য কোনো প্রোগ্রামে আসছি। আমরা হচ্ছে জানতে চাচ্ছিলাম যে ববি লাস্ট কবে রান্নাঘরে গিয়েছে? আমি রেগুলারই মানে রান্নাঘরে যাই, রান্না করি আর না করি, আমি রান্নাঘরে ঢুমে আসি যে কি হচ্ছে না হচ্ছে, এটা করো ওইটা করো। আচ্ছা, অবজারভেশনটা। হ্যাঁ, অফ কোর্স। আচ্ছা, ঈদের রান্না গেল। আমার ঈদের যে মানে ঈদের শপিং এর ক্ষেত্রে কি চিন্তা করে? কারণ তুমি সারাদিন বা মানে সারা বছর ব্যাপী হয় না যে, যেহেতু তুমি নায়িকা তো মেইনটেইন করতে হয়, বাইরে যেতে গেলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে বের হও, সব সময় আসলে আমাদেরকে পড়তে হয়। মানে তো ঈদের দিনের ড্রেসটার ক্ষেত্রে স্পেশালিটি কিভাবে ক্রিয়েট করো? বা মাথার মধ্যে থাকে না যে আমি তো গত কয়েকদিন আগেও তো অনেক একটা এক্সপেন্সিভ ড্রেস বা একটা সুন্দর একটা ড্রেস পরে গেলাম, বাট নায়িকাদেরকে এত ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ড্রেস দেখলে ঈদের স্পেশাল ছবিটা কিভাবে ক্রিয়েট করো? আমার মনে হয় ঈদ ছোটবেলা থেকে ওইটা না একটা বিল্ট ইন থাকে না যে ঈদ তো একটা ডিফারেন্ট একটা ওকেশন, তো ট্রেডিশনাল ওয়্যারটা খুব স্পেশাল হওয়া লাগবে, সাজগোজটা একটু ডিফারেন্ট হতে হবে। ফিল্মের যে গেট আপ বা এমনি আমরা যে আউটিংয়ে যাই বা মিটিংয়ে যাই ওইটা থেকে ঈদটা অবশ্যই একটু স্পেশাল থাকে। তো একটা চিন্তা ভাবনা অনেক বিজি থাকলেও থাকে যে না আমার এই কালারটা এই টোনে যাব বা এই গেট আপে, এটা থাকেই মাথার মধ্যে আসলে। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। সো নায়িকা হতে হলে মানে কি কি জিনিস এক্সট্রা অর্ডিনারি থাকতে হয়? প্রচুর হার্ড ওয়ার্কিং হতে হয় এন্ড পেশেন্স। না, সেটা তো যারা নায়িকা হয়ে যাচ্ছে তারা
তাদেরকে হার্ড ওয়ার্কিং এবং অনেক ধৈর্যশীল হতে হয়, বাট হয় না যে মানে নায়িকা হয়ে গেলে হ্যাঁ মানে তখন তো হতে হবে আরো স্পেশালিটি, বেশি মানে ডিফারেন্ট কি থাকতে হবে একটা নায়িকাকে, আমরা হয় না 100 জন মানুষ এক্সপেক্টেড থেকে যে মানুষ বলে না হ্যাঁ। যে অনেকের মধ্যে দাঁড়িয়ে থাকবে, সেটা নায়কের ক্ষেত্রেও আমি বলবো, নায়িকার ক্ষেত্রেও বলবো, যে দাঁড়িয়ে থাকলে যেন বোঝা যায় যে একটু অন্যরকম, একটু স্পেশাল, স্ট্যান্ড আউট করছে অনেকের মধ্যে থেকে, মানে তাকে স্ট্যান্ড আউট করা যাচ্ছে যে এই যে মানে একটু প্রথম different। লুক ওয়াইজ, লুকের যে বিষয়টা, প্রথম ববি কোন দিন বা কোন ক্লাসে বা কোন সময় প্রথম শুনলো যে পুরো মেয়েটা পুরো নায়িকাদের মতো, রাইট। এটা কবে? এটা আমি তো স্কুলে যখন পড়ি তখনই, যে ও একটু মডেলদের মতো হাঁটে, একটু অন্যরকম, একটু ইন্ডিয়ান একটা লুক আছে ওর মধ্যে, এগুলো কানে কানে শুনতাম আর কি। কিন্তু আমার মা তো বলতো না না না, এগুলো কিছু, এগুলোর দিকে নজরই দেওয়া যাবে না, লেখাপড়া লেখাপড়া লেখাপড়া, আর কিছু না। পড়াশোনায় কেমন ছিলে? ভালো ছিলাম, আচ্ছা, মানে কেমন ভালো? ভালো ছিলাম, কিন্তু আমি একটু ফাঁকি দিতাম আর কি। ফাঁকিবাজ। হ্যাঁ। তো কারণ আমার এই যে মন তো এদিকে পড়ে থাকতো। না মানে এটার আবার ইন্টারেস্টটা কেন গ্রো করলো, মানে এই I যে don't আশেপাশে know. মানুষজনের কাছ থেকে শুনে শুনে? ওইটা একটা ব্যাপার, বাট আমার কিছু করার মানে খুব ইয়ে ছিল, অ্যান্ড এইদিকে আমি খুব মুভি দেখতাম, আর মানে আমি হয় না নাচ শেখা সাজগোজ বা পছন্দ করতাম। বা মডেলিং করা, নাকি আগে নাচ শেখা, নাকি একদম মুভি করার? একদম ফার্স্ট না, মুভি তো অনেক পরে এসছে আসলে। আমি যখন স্কুলে পড়ি তখন আমার ক্যাটওয়াক করার খুব ইচ্ছা হয়েছে, সো আমি বিবি আপার সঙ্গে কন্ট্যাক্ট করি। আমার হাতে খড়ি দিয়েছে আসলে বিবি রাসেল। তো ওনার কাছে আমি কৃতজ্ঞ, বিকজ আমার মা মানে ফোন করে বলতো যে আমার মেয়ে কাজ করবে না, ওকে ডাকবেন না, এটা সেটা, বাট না কেন, ও এত সুন্দর, এত একদম বিদেশি মডেলের মতো খুব সুন্দর কনফিডেন্টলি হেঁটে যায়, ও কেন করবে না। আমি ট্রাস্ট মি, আমি রিহার্সাল ছাড়া আমি শো করেছি, সেটা অনেক আগের কথা, আমি ক্লাস 7-8-এ পড়ি তখন, লুকিয়ে লুকিয়ে স্যারের বাসা থেকে ব্যাগের মধ্যে কাপড় নিয়ে দৌড়। বাট এরকম ধরা খেয়েছো কবে? ধরা খেয়েছি, মার খেয়েছি আমি। আমার মনে আছে আমার সেকেন্ড ছবিতে আইটেম গান করে বাসায় গিয়ে আমি ঠাস ঠাস করে থাপ্পড় খেয়েছি, এটা তো 2013-র কথা। আর আগে তো কত তারপরে কেন এরকম, মানে মানে থাপ্পড় খাওয়ার পরেও কেন ববি এত ডেডিকেটেড এই ফিল্মের প্রতি? এটা আসলে, এটা আমার প্যাশন। আমার যেটা মনে হয়, এখন আমার বাবা বেঁচে নাই দেশে, তো আমি আর বাবা মোস্ট অফ দ্য টাইম থাকতাম, সবাই তো আগে থেকে অস্ট্রেলিয়াতে। সো বাবা মারা যাওয়ার পরেও যখন আমি দেশ থেকে মানে একেবারে চলে যাচ্ছি না বাইরে, তখন এরা মানে হাল ছেড়ে দিচ্ছে, মানে যে গত আর 15-20 হবে না। বছর ধরে তো ট্রাই করছিল, কিন্তু এখন আর হাল ছেড়ে দিচ্ছে, যে এখানে একা, ওরা তো যাওয়া আসা করে, একাও মানে এখানে আছে, আর ওকে আর কিছু বলার নাই আর কি। মানে এখন এটা হচ্ছে আমার না মনে হয় কি, বাইরে গেলে 2-3 মাস থাকার পর আমার জন্য কেমন সাফোকেটিং ফিল না হয়। কিন্তু যে আমি এখন কি হয় না করবো? যে এমন মানে আর বলবো না এরকম কখনো হয় না, তারপরে বলতেই থাকে? চান্স পেলে তো খোঁচা মারতে থাকে যে কি করবা, এটা এটা কোনো ক্যারিয়ার, এটা কি দরকার। মানে সবাই হচ্ছে আমাদের একাডেমিক দিকে আসলে বেশি, কেউ আর্কিওলজিস্ট, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ খুব বেশি ব্যবসা করছে। সো এইটা আসলে তাদের মেনে নিতে অনেক কষ্ট হয়েছে। না এই ছোটবেলা থেকে যে এই যে ইচ্ছা, টর্চার অ্যান্ড টর্চার, ছোটবেলা থেকে আমি এত টর্চার খেয়েছি যেটা কল্পনার বাইরে। এবং ঈদের ছবি আসবে যখন, আমি তখন আমার মানে একটা প্রথম দিকে যখন হতো, তখন তো মা খুব মানে বলতো যে ঈদ হচ্ছে ফ্যামিলি, এর বাইরে আর কিছু না, ফ্যামিলির সঙ্গে থাকা, এর বাইরে আবার কি। কিন্তু ঈদ মানে তো হচ্ছে আমাদের ছবি প্রমোট করতে হবে, হলে যেতে হবে, সবার সাথে কানেকশন বিল্ড আপ করতে হবে, রাইট? মানে কয়েনের এপিট আর ওপিট। হ্যাঁ, জাস্ট এপিট আর ওপিট। সো এগুলা আসলে আচ্ছা, কিন্তু মানে মানে যেটা হচ্ছে যে আন্টি এখন তো নিশ্চয়ই বকা মানে ওইভাবে দিতে পারে না, বড় হয়ে গেছে ববি, তো তারপরেও কি বলে, মানে কান মলা দেয়, চুল টানে, চান্স পেলে চুল টানে। আচ্ছা, তো এই যে এখনো চুল টানে, কিন্তু মানে ওনাদের আসলে ইচ্ছাটা কি ছিল? ববি মানে ডক্টর হবে? হ্যাঁ, আমার ইমিডিয়েট ছোট বোন ডক্টর, আমার বড় বোন আর্কিওলজিস্ট। সো যখন মা কোনো প্রোগ্রামে যায় বলে আমার মেয়ে ডক্টর, ওই মেয়ে, আর ও তো হ্যাঁ আছে আর কি, ঠিক এরকম একটা মানে খুব ইনসাল্টিং একটা এক্সপ্রেশন দিত। আগে আগে খুব গায়ে লাগতো, আমি তো মানতেই পারতাম না। আমি এত হার্ডওয়ার্ক করি, যে অ্যাকশন ছবি করে ব্যথা ট্যাথা পেয়ে ঘরে যাইতাম, উল্টা ঝাড়ি। হ্যাঁ, তো আবার যদি গানের কোনো সিনে যে আমি খুব স্লিভলেস পরাই এটা তো আরো অপমান, মানে অপমান অপদস্থ আমি সব বাসায় অপমানিত হয়েছি। বাট আমার এই যে অডিয়েন্স, যে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছে, এত আমাকে অ্যাকসেপ্ট করেছে, আমার কেন জানি ওই জিনিসটা
এত গায়ে লাগে না, আমি শুধু মুভ অন করে গেছি। আচ্ছা, কিন্তু আমাদের থ্যাংক গড। এই যে আমার কথাটা হচ্ছে যে এই যে আন্টি বা আঙ্কেল যে জিনিসটা করতেন বা আন্টি এখনো যেই রেস্ট্রিকশনটা আমাদের দেশে তো আসলে মেন্টাল টর্চার। আমার মা আমাকে অলওয়েজ মেন্টাল টর্চার করে। আচ্ছা, আন্টি এটা দেখবে। হ্যাঁ দেখুক, এখন আমি বড় হয়েছি, এখন আমার বলতে হবে মনের কথা। আমার বাবা বেঁচে না, আমি কাকে বলবো? হ্যাঁ, সো না আন্টিকে মানে এই প্রশ্নগুলো আমি বেশি করলে আন্টি আমার উপর রাগ করবে। যে তুই কি বোঝাইতে চাও? সো তারপরে হয় না যে আমাদের দেশের আমরা তো সবাই মানে বাংলাদেশের মানুষ মোরাললেস অনেকেই কনজারভেটিভ, সো আমরা চাই না। এবং সাথে সাথে এটাও ঠিক যে একটা নায়িকা হিসেবে ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে কতটুকু মানে কষ্ট করতে হয় এটা আসলে তুমি ফেস Oh my মানে good God. করেছো। বাট অন্যদের ক্ষেত্রে কি হবে আসলে, তারা কি করবে, মানে কোনো সাজেশন কি আছে তোমার? আমার মনে হয় আমার মায়ের সাথে যুদ্ধ করে, মানে আমার ফ্যামিলি থেকে যদি বের হয়ে এসে আমি এটা করতে পারি, তো আসলে আমি দেখেছি যে মারা অনেক হেল্পফুল মেয়েদেরকে। আমি আমার ক্যারিয়ারে যাদেরকে দেখেছি বা যাদের সঙ্গে কাজ করছি বা আগেও করেছি, সবার মা মুখে তুলে খাইয়ে দিয়েছে, খুব সাপোর্টিভ ছিল আমি দেখেছি। আমি একমাত্র দুঃখিনী যে সারাক্ষণ অপমানিত হয়েছে বাসায় গিয়ে হোক, যে এই সাপোর্টটা আমি কখনো পাই না। এটা কেমন লাগে আমি দেখতাম যে আল্লাহ, অনেকেই, আমি অনেকের নামই ধরে বলতে পারবো, সবার মা খুব সাপোর্টিভ, একমাত্র আমি আরে কোনো সাপোর্ট পাই নাই। এন্ড আমি খুব না, অস্থির তারপরেও থাকতাম তুমি এই জন্য, মানুষ বুঝতো না যে আসলে এরকম আমি কেন। বলি তোমাকে, সেটা হচ্ছে যে কোনো না কোনো ভাবে তোমাকে সাপোর্টটা মানে আমার দিয়েছে বাবা বলেই হয়তো দিয়েছে, বাবা মানে হয়তো দিয়েছে, অবশ্যই বাবা তোমার এই আমাকে বেঁধে জায়গাটা। রাখে নাই। মা যেমন আমাকে লক করে রাখতো, লাবলু ভাই জানে, আফটার বিবি আপা, তারপর আমি লাবলু ভাই আমাকে একটা নাটক ভবের হাট নাটকের জন্য যখন দিয়েছে, লাবলু ভাই অনেক, আপনারা কেন আমার মেয়েকে কাস্ট করছেন, মানে কাজে নিয়েছেন, তো কাজ করবে না, ও তো লেখাপড়া করবে, বাইরে চলে যাবে। মানে এগুলো আসলে ওনারা, মানে থ্যাংক গড যে ওনারা তখন পিসড অফ হয়ে মানে যায়নি, এখন আমাকে বাদ সেক্ষেত্রে দিয়ে ববির দেয়। বিয়ের ক্ষেত্রে কি করবে আন্টি? এত কঠিন। ও গড, কি করবে বলো? এটা তো $1 মিলিয়ন কোশ্চেন, এটা আমি এখন জানি না, হ্যাঁ, দেখা যাক কি হয়। আমি আসলেই জানি না। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার। এই যে অনেক বেশি রেস্ট্রিকশনের মধ্যে থেকেও মানে তুমি তোমার একটা মানে এত ভালো একটা পজিশনে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ থ্যাংক করছো, গড, কিন্তু থ্যাংক ইউ অল। হ্যাঁ মানে কিন্তু আমার কাছে মনে হয় কি জানো, এটা আসলে আন্টি তোমাকে যতই রেস্ট্রিকশন দেয়, বাট কোনো না কোনোভাবে সাবকনসিয়াস মাইন্ডে হোক বা ব্যাক অফ মাইন্ড হোক, তুমি একবার চিন্তা করে দেখো যে আন্টি কোনো না কোনোভাবে সাপোর্ট তোমাকে করেছে দেখে আজকে তুমি এত ভালো একটা আই ডোন্ট নো, পজিশনে আছো। মেবি শি মেড মি স্ট্রঙ্গার, হ্যাঁ, সো দ্যাট আমি বাইরে যে স্ট্রাগলটা ওইটা আরো বেটার ওয়েতে করতে পেরেছি। সেক্ষেত্রে তোমার কি মনে হয় যদি যারা মানে এরকম ফ্যামিলি থেকে রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে আসে, তাদের জন্য কাজের ক্ষেত্রটা কেমন হবে? আমার মনে হয় মানে আমাদের ইন্ডাস্ট্রিতেই যে মানে এনভায়রনমেন্টটা যে মেয়েদের জন্য খুব পজিটিভ সেটা না, অন্য জায়গায়ও কিন্তু মানে নেগেটিভ সেটা না, অন্য জায়গায়ও কিন্তু মেয়েদের জায়গাটা একটুখানি নেগেটিভিটি থাকেই না, একটা মেয়েকে জায়গাটা করে নিতে একটু কষ্টই হয়। মানে কেউ ধরো তুমি খুব ভালো করছো, সবাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমি করছি, সেখানে বলবে ও নিশ্চয়ই কেউ সাপোর্ট দিচ্ছে বা কোনো গডফাদার আছে বা কিছু আছে, এরকম একটা মাইন্ড সেট আপ আছে হয়ে গেছে। যেটা খুবই সিলি। কারণ আমি যতটা হার্ডওয়ার্ক করি তুমিও করো, বরং আমাকে প্রুভ করার জন্য আমাকে একটু বেশি করতে হয়, তাই না? যেহেতু আমি একটা মেয়ে, এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সো এই মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত। কারণ এই যে এখন রিসেন্টলি অবশ্য আমরা জেনজি এগুলো কেয়ার করে না, আমি যা দেখি, বাট আমাদের সময়টা বেশি না করলে এই যে রিসেন্টলি আমরা মনে করি যে ছোট্ট বাচ্চা একটা 5 বছরের মেয়ে, এক্স্যাক্টলি সেটাই আমি বলছি যে এই ভয় ভীতিটা তো আসলে প্যারেন্টসদের মধ্যে থাকবেই। ডেফিনেট এটাই তো বলছি যে কোথাও দিতে গেলে বা এমন একটা ডিফিকাল্ট প্রফেশন সব তো আরামের হয় না, রাইট? 5 to 9 মানে 9 to 5 জব, সবাই তো ওই মেন্টাল Set ক্যাপাসিটি নিয়ে আসবে, থাকে না। mentally set নিয়ে। আমাকে যদি কেউ বলে রেগুলার তুমি এক জায়গায় যাবে, এক চেয়ারে বসবে, একই কাজ করবে, আমি তো পাগল হয়ে যাব। আমার পক্ষে এটা পসিবল না। সো এরকম অনেকের মাইন্ডসেট থাকে, ক্রিয়েটিভ মাইন্ড কাজ করে অনেক কিছু। এবং বাচ্চাদের কিন্তু আমার বোনের বাচ্চাদের সঙ্গে থেকে থেকে আমি খুব কাছে থেকে যেটা দেখেছি, বাচ্চাদের ক্রিয়েটিভ মাইন্ড এত দিকে ফ্লো করে। সো আমাদের দেশে কিন্তু জায়গাটা নাই, কে কোথায় গিয়ে খেলবে, আর্ট করবে কোথায়, বাচ্চাদের সাথে মিলেমিশে। এই যে স্কুলে যায়,
সেফ না, স্কুলে But যাওয়ার জন্য রেডি এখনকার হয় এই যে আনসেফ। দেখো তুমি যে জিনিসটা বলছো এটার সাথে অ্যাড করে যে বাচ্চারা কিন্তু এখন এই যে সোশ্যাল মিডিয়ার দ্বারা মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা ওরাও কিন্তু এখন করছে, বাট সেই ক্ষেত্রে ওদের ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হবে? এটাতে আরো ব্রেন ড্যামেজ হবে। এই যে যদি তুমি সোশ্যাল মিডিয়া ওদেরকে ইন্টারাকশনটা করাও, তো ওদের ব্রেন আরো ড্যামেজ হয়ে যাবে। ওরা যা আরো কিছু করতে পারতো ওইটা আরো করতে পারবে না। এবং So একটা ওদের জিনিস খেয়াল করে দেখবে এই যে সোশ্যাল মিডিয়ার আমার যতটুকু অ্যানালাইসিস সেটা হচ্ছে যারা এই যে বাজে বাজে কমেন্ট করে, Right. হাহা রিঅ্যাক্ট করে বা যে এই জিনিসগুলো না, করে আমরা জানি কিভাবে এটা না, আমি হ্যান্ডেল কেন করব, বলছি? ওরা কারণ কিভাবে এরা বুঝবে? হচ্ছে সবই কিন্তু অল্প বয়স্ক, ওরা কিন্তু যে অনেক বয়স মনে করো 30, 35 বা 40 এরকম কিন্তু তারা কিন্তু এগুলো করে না। নো নাথিং। হ্যাঁ, হুট করে একটা কমেন্ট করে দিল, হুট করে। এটা হচ্ছে না, পারিবারিক শিক্ষা হচ্ছে একটা আর আমাকে বুঝতে হবে আমার কোথায় গিয়ে থামতে হবে আসলে, বা আমি কতটুকু করতে পারবো। আমাদের দেশে একটা প্রবলেম কি, ছেলেদেরকে ছেলে মানুষ একটু দুষ্টামি করবেই, মেয়েদেরকে যত রেস্ট্রিকশন আছে সব দিয়ে দিবে। সো কনফিডেন্সটা লো হয়ে যায় মেয়েদের, এবং মেয়েরা যেখানে সেখানে গিয়ে যে ওই বাধার সম্মুখীন হয়ে আরো উইক হয়ে যায়। এটা একটা ঝামেলা। আমার বাবা এইদিকে, আমার বাবা আমাকে সব গরুর হাটে পর্যন্ত, এক কোরবানির ঈদ আমি বলছি, গরুর হাটেও নিয়ে যাইতো, অফিসে নিয়ে যাইতো, এখানে সেখানে। আমি এইটাতে আমি খুব লাকি যে আমার আমি ছেলেদের সাথে ফুটবল খেলেছি, বাবার সাথে আমি ব্যাডমিন্টন খেলেছি। হ্যাঁ, আমি টম বয় ছিলাম। সো আমি যে এরকম নায়িকা কিছু হবে এটা আমি তো কখনো ভাবিও নাই। সো ছেলেদেরকেও বলা উচিত যে দিস ইজ নট রাইট, এটা রং। এটা বলা উচিত না যে ছেলে মানুষ একটু দুষ্ট হবেই, এটা ভেরি ব্যাড থিং। মানে আলাদা করার কিছু না, নাই, এটাতে আলাদা করার কিছু নাই। আমাকে বলতে হবে কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা আমাকে বলতেই হবে। এন্ড আমি যদি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এখন যেসব ঘটনাগুলো ঘটে এগুলোর মধ্যে মনে করো আমাদের সাথেও কিন্তু অনেক সময় হয় আননেসেসারি কোনো কারণ ছাড়া একটা বাজে কমেন্ট করতেই হবে, এবং মনে করো তুমি একটা পোস্ট করলে হাহা রিঅ্যাক্ট দিল, আননেসেসারি। কিন্তু তুমি একটা সিরিয়াস কথা বলছো, একটা সিরিয়াস কথা না, মানুষ মারা গেছে ওইটাতেও অনেক সময় হাহা রিঅ্যাক্ট। এখন এটা কে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা কোনো রোবট দিচ্ছে কিনা, কারণ হিউম্যান বিং তো এটা হওয়ার কথা না। এটা খুবই অদ্ভুত। এটা আমি এই জন্যই বলছি যে ছেলে হোক মেয়ে হোক সবাইকে বুঝতে হবে যে কোনটা রাইট কোনটা রং। এটা বাবা মার এই মাইন্ডসেটটা চেঞ্জ করতেই হবে। এটা ছাড়া এই যে রেপ বলো আর কিছু বলো, যে মেয়েদের এনভায়রনমেন্টটা সেফ না কেন, সিকিউর না কেন, এই জন্য। অ্যান্ড ওই যে ঘটনাটা নিয়ে তুমি কথা বলতে চাইলা, সেটা হচ্ছে ওর ওয়াইফ একটা মহিলা হয়ে তাকে বাধা দেয় নাই, বা তার মা বাধা দেয় নাই, বাবা বাধা দেয় নাই, যে ছেলে মানুষ ঠিক হয়ে যাবে, একটু দুষ্টামি করবেই। দিস ইজ ভেরি রং অ্যান্ড হার্মফুল ফর লাইফ, ফর লাইফ টাইম। অ্যান্ড আফটার সাম টাইম কিন্তু এটা আমি যেটা কাভার করলাম, আমি মা হয়ে, বোন হয়ে বা ওয়াইফ হয়ে, সেটা কিন্তু আলটিমেটলি সবার উপর ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি হচ্ছি না, বাট টুডে টুমরো আমিও হব, তাই না? যেটা রং সেটা কিন্তু সবার জন্য ঘুরে ফিরে রংই হয়ে যাবে। তোমার এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে তোমার জীবনে কি ঘটনা তোমাকে অনেক বেশি বিরক্তিকর হচ্ছে যে প্রথমে তো খুবই আমি বিরক্ত ফিল করতাম। অ্যান্ড আমি একটা সত্যি কথা বলি, আমি যদি নায়িকা না হতাম তাহলে আমার ফেসবুকে কোনো আইডিই থাকতো না। এটা টোটালি টাইম ওয়েস্ট, আননেসেসারি। না, কিন্তু এটা তো অনেক পজিটিভ সাইডও আছে। পজিটিভ সাইড আছে, কিন্তু আমরা তো জানি না ওয়্যার টু স্টপ। হ্যাঁ, এটা আমাদের একটা প্রবলেম আছে। আমরা বাঙালিরা যখন কিছু পাই সেটা এমন করেই নেই, খারাপ ভালো লিমিটেশনস কিচ্ছু বুঝি না। এটা আমাদের একটা প্রবলেম আছে। সো আমাদেরকে আগে লিমিটেশনসটা কি ওইটা বুঝতে হবে, তারপরে সবকিছুই ওকে। কিন্তু আমরা যদি লিমিটটা ডিসাইড করতে না পারি তাহলে সবকিছুই হার্মফুল। এই যে আমাদের এখন সোশ্যাল মিডিয়ার আমরা যেভাবে ইনভলভ, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো পুরো আমাদের কাজের মাধ্যমটাও কিন্তু অনেক বেশি বিস্তর হয়ে গেছে। যেমন আগে কিন্তু সিনেমা হল কেন্দ্রিক বিজনেস করতো, এখন কিন্তু ডিজিটাল, ওটিটি, তারপরে তুমি বিভিন্নভাবে ছবিগুলো ডাব হয়ে বিভিন্ন দেশে যাচ্ছে। বাংলাদেশের ছবিগুলো এখন আমেরিকা, ইউএসএ, লন্ডন, তারপরে অস্ট্রেলিয়া, সব জায়গাতে রিলিজ হচ্ছে। সো এই যে এটার যে ব্যাপকতা, সো এই ব্যাপকতা কিন্তু আবার অনেক ক্ষেত্রে হলের ছাড়াও কিন্তু অনেক ছবিগুলো রিলিজ হচ্ছে যেগুলো ওটিটি প্ল্যাটফর্মের ছবি। তো এই ওটিটি প্ল্যাটফর্মের ছবিগুলো যখন হলে রিলিজ হয়, তো সেইগুলো আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলে? আমরা যারা অনেক কষ্ট করে একদম একটা বড় মাপের ছবি করতে চাই। আমার মনে হয় দুইটা তো দুই ধরনের। আগেও তো নেটফ্লিক্স ছিল, অনেক বছর আগে থেকে নেটফ্লিক্স ছিল। আমাদের দেশের মানুষ কোভিডের টাইমটায় খুব বেশি এটাতে ইউজ টু হয়ে গেছে, যে ঘরে থাকতে থাকতে ঘরে বসে বসে দেখা। হলে অনেক সময় আছে না, কিছু ছবি আছে ওটা হলে বসে না দেখলে ওইটার এক্সপিরিয়েন্সটা ফিল করা যাবে না, রাইট? অনেক ছবি আছে, কিছু ছবি আছে যেটা ওকে ঘরে বসেও এনজয় করা যায়, কষ্ট করে বাইরে হলে গিয়ে দেখতে হবে না। বাট হলের যে এক্সপিরিয়েন্স ওইটা টোটালি ডিফারেন্ট। আমি এখনো ওইটার সাথে ওইটা কম্পেয়ার করতে পারবো না। ববি নিজের ছবি ছাড়া লাস্ট কবে ছবি দেখেছে? হ্যাঁ, আমি দেখেছি।
ওকে, মানে এবং ডেফিনেটলি দেখেছি, আমরা কেন আমরা যে দেখবো ছবি না? দেখি এই যে মানে তুমি যেহেতু মানে এরকম পোকা ফিল্মের পোকা, so একদমই পোকা। মানে আমার কাছে মনে হয় যে আমরা আসলে সবাই কিন্তু এরকম পোকা, কারণ আমাদের দেশের কাজ করতে গিয়ে মানে যত বাধা বিপত্তি, Oh my ফিনান্সিয়াল বলো, God. সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট বা আমরা যখন একটা কাজ করতে যাই সেখানেও আমাদের বাধা আছে। এই এতটুকু লিমিট, আমাদের ডায়লগ এতটুকু লিমিট, আমাদের পোশাকে এতটুকু লিমিট, আমাদের Location, budget. লোকেশন, বাজেট। তো এর মধ্যেও কিন্তু আমরা যতটুকু চেষ্টা করি করি, আমরা মানে try করি, আমরা হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক ভালো করছি। তো ববি আসলে নিজেকে মানে এমন কোন জায়গাটায় দেখতে চায়, মানে একটা মানে চরিত্রের বা গল্পের? আমি আসলে মানে এটা আমার আগে থেকেই, আমি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে আমি এমন কিছু কাজ করতে চাই যেটাতে মানুষ কখনো আমাকে অল্টারনেট কাউকে ভাবতে না পারে, বা মানে এটা ববি ছাড়া অন্য কেউ হবে না। হবে না, না এখনো তাই মানে- ভাবে মানুষ। মানে কিছু ক্যারেক্টার আমি এমন কারণ করে যেতে চাই। আমাদের এই সিনেমাতেও মনে হয় যে মানে এইখানে মানে ববি ছাড়া অন্য কেউ হতো না এক্স্যাক্টলি, আসলে। আমি ওইটুক চেষ্টাটা সবসময় করে যাই। আমার থেকে মেবি আমার থেকে অনেকে অনেক ভালো But দেখতে, সেক্ষেত্রে কি- অনেক হার্ড ওয়ার্কার, বাট সেক্ষেত্রে কি আমার মনে হার্ড হয় ওয়ার্ক না আমি যে কখনো স্টপ যেকোনো করতে চাই না। একটা মানে আইসোলেটেড হয়ে যাওয়া বা একই টাইপের ক্যারেক্টার করা, এটা ওটা তো মনে- আমাদের অনেক সময় কি হয়, আমার একটা ছবি খুব ভালো করলো, ওরকম গল্পের দুইটা ছবি ভালো করলো, তখন কি হয় যে ইনভেস্টর তোমাকে যারা নিয়ে আছে যে চিন্তা করে, এইভাবেই হ্যাঁ। চিন্তা করতে থাকে, বা ইয়ে আই ট্রাই ডিফারেন্ট ছবি করার জন্য। যেমন আমার যখন প্রোডাকশন থেকে করেছি, বিজলি করেছি, এটা টোটালি ডিফারেন্ট একটা গল্প, নোলক করেছি, একদমই ডিফারেন্ট একটা গল্প। সো আমার এতটুকু চেষ্টা সবসময় থাকে এবং আজীবন থাকবে যে আমি মারা গেলেও যেন বলে যে না, আমাকে যেন এতটুকু মানুষ মনে রাখে যে এটা ওকে ছাড়া, ববিকে ছাড়া হতো না। সো আই ট্রাইড দ্যাট। ববি, আমরা গল্প করতে করতে প্রায় মানে অনেক দূর চলে এসেছি এবং এখন হচ্ছে তোমাকে থ্যাঙ্কস দেয়া আর তোমাকে ছোট্ট একটা গিফট। আরো অনেক দূর যেতে হবে। ছোট্ট একটা গিফট আছে, বাট তোমাকে অনেক দূর যাও এবং শুভকামনা অলওয়েজ তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। তুমি আমাকে কি থ্যাঙ্কস দেবে? আমি তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি এই প্রোগ্রামে আসার জন্য, এবং থ্যাংক ইউ সত্যি। মানে আমার মনে হয় যে তুমি না থাকলে এটা ফুলফিল হতো না। সো তোমার জন্য ছোট্ট একটা গিফট আছে হিরন ওয়াটার পিউরিফায়ার পক্ষ থেকে। সেটা হচ্ছে তোমার হিরন ওয়াটার পিউরিফায়ার 8 স্তর বিশিষ্ট পিউরিফায়ার এখানে আছে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখছিলেন হিরন ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্স নায়কের নায়িকা। অনেকক্ষণ গল্প করলাম ববির সাথে এবং আমার কাছে মনে হয় যে আরও অনেক বেশি গল্প করতে পারলে ভালো লাগতো, বাট এখানে শেষ করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য একজন প্রিয় নায়িকার সাথে। সো ততক্ষণ সবাইকে ঈদ মোবারক। ইউভি প্রযুক্তির মাধ্যমে 8 স্তরের পানিকে নিরাপদ এবং বিশুদ্ধ। বাজারে প্রচলিত অনেক পিউরিফায়ারের মধ্যে আমি বেছে নিয়েছি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ার।